আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। যেখানে ঠিক করেছে যে গোপালগঞ্জ মহকুমায় প্রায় ৬ লক্ষ লোকের বাস, মাথা প্রতি ১ টাকা করে দিতে হবে, তাতে ৬ লক্ষ টাকা উঠবে। আর যাদের বন্দুক আছে তাদের আলাদাভাবে দিতে হবে, ব্যবসায়ীদের তো কথাই নাই। বড় নৌকা প্রতিও প্রত্যেককে দিতে হবে। তিনি সমস্ত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টদের হুকুম দিয়েছেন যে না দিবে তাকে শাস্তি ভোগ করতে হবে। চারিদিকে জোর জুলুম শুরু হয়েছে। চৌকিদার দফাদার নেমে পড়েছে। কারো গরু, কারো বদনা, থালা, ঘটি বাটি কেড়ে আনা হচ্ছে। এক ত্রাসের রাজত্ব। জনাব ওয়াহিদুজ্জামান সাহেবই নাজিমুদ্দিন সাহেবকে দাওয়াত করে এনেছেন। এখন তিনি মুসলিম লীগে আছেন। গোপালগঞ্জ মুসলিম লীগ যারা ১৯৪৭ সাল পর্যন্ত করেছেন, এখন আর তারা নাই। অ্যাডহক কমিটি করা হয়েছে। মহকুমা হাকিম সাহেবের সাথে যোগ সাজশে তারা কাজ করেছে। আমি খুলনা থেকে গোপালগঞ্জ পৌঁছালাম। গোপালগঞ্জ শহরে স্টিমার যায় না। ২ মাইল দূরে হরিদাসপুর নামে একটা ছোট্ট স্টেশন পর্যন্ত আসে। হরিদাসপুর থেকে নৌকায় গোপালগঞ্জ যেতে হয়। আমি একটা নৌকায় উঠলাম। মাঝি আমাকে চিনতে পেরেছে। নৌকা ছেড়ে দিয়ে আমাকে বলে, ভাইজান, আপনি এখন এসেছেন? আমার সর্বনাশ হয়ে গেছে। ৫ জন লোক আমরা। হুকুম এসেছে ৫ টাকা দিতে হবে। দিনভর কোনোদিন ২ টাকা, কোনোদিন আরো কম টাকা উপার্জন করি। বলেন তো ৫ টাকা কোথায় পাই? গতকাল আমার বাবার আমলের একটা পিতলা বদনা ছিল, তা চৌকিদার টাকার দায়ে কেড়ে নিয়ে গেছে। এই কথা বলে কেঁদে ফেলল। সমস্ত ঘটনা আমাকে আস্তে আস্তে বলল। মাঝির বাড়ি টাউনের কাছেই। সে চালাক, চতুরও আছে। শেষে বলে, পাকিস্তানের কথা তো আপনার কাছ থেকেই শুনেছিলাম, এই পাকিস্তান আনলেন? আমি শুধু বললাম, এটা পাকিস্তানের দোষ না। গোপালগঞ্জে নেমে আমার বাসায় পৌঁছার সাথে সাথে অনেক লোক এসে জমা হতে লাগলো। আর সকলের মুখে একই কথা। ব্যবসায়ীরা এলো বিকালে কয়েকজন। পুরানা মুসলিম লীগের নেতারা এলেন। আমি বিকেলেই সমস্ত মহকুমায় আমার পুরানা সহকর্মীদের খবর দিলাম। পরের দিন প্রায় সকলে এসে হাজির হলো। এক আলোচনা সভা করলাম। আমি বললাম, আমাদের বাধা দিতে হবে। এটা সরকারের ট্যাক্স না। লোকে ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু কোন আইনে চাঁদা জোর করে তুলতে পারে? আমি পৌঁছাবার পূর্বেই বোধ হয় ৩ লাখ টাকার মতো তুলে ফেলেছে। সঠিক হিসাব দিতে পারবো না। মহকুমা হাকিম ও মুসলিম লীগ অ্যাডহক কমিটি ঠিক করেছে যে টাকা অভ্যর্থনায় খরচ হবে তা বাদ দিয়ে বাকি সমস্ত টাকা খাজা সাহেবকে তোড়াই করে দেওয়া হবে জিন্না ফান্ডের জন্য। যদি সম্ভব হয় কিছু টাকা মসজিদের জন্য রাখা হবে। গোপালগঞ্জে একটা ভালো মসজিদ করা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এ টাকা নিতে দেওয়া হবে না। তার অভ্যর্থনায় যা ব্যয় হয় তা বাদে বাকি টাকা মসজিদ আর গোপালগঞ্জে কলেজ করার জন্য রেখে দিতে হবে।
এর ব্যতিক্রম হলে আমরা বাধা দেব। দরকার হয় সভায় গোলমাল হবে। এ খবর চলে গেল সমস্ত মহকুমায়। টাকা তোলা প্রায় বন্ধ হয়ে গেল। আমার পৌঁছার সাথে সাথে জনসাধারণের সাহস বেড়ে গেল। গোপালগঞ্জের জনসাধারণ আমাকেই দেখেছে পাকিস্তান আন্দোলন করতে। এরা আমাকে ভালোবাসে। আমার সাথে এক যুবক কর্মী বাহিনী ছিল, যারা আমার হুকুম পেলে আগুনেও ঝাঁপ দিতে পারত। খাজা সাহেব পৌঁছাবার দুদিন পূর্বে মহকুমা হাকিম জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে পরামর্শ করলেন এবং আমাকে গ্রেপ্তার করা যায় কিনা অনুমতি চাইলে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধ করে বলে দিলেন তিনি একদিন পূর্বেই উপস্থিত হবেন এবং আমার সাথে আলাপ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন গোলাম কবির। তিনি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন। কলকাতা থেকে আমাকে চিনতেন। আমাকে তুমি বলে কথা বলতেন, আর আমিও কবির ভাই বলতাম। তিনি গোপালগঞ্জে এসেই আমাকে খবর দিলেন। তার সাথে দেখা করতে যেয়ে দেখি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টও উপস্থিত আছেন। আমি তাকে সকল বিষয়ে বললাম এবং আমাদের দাবিগুলি পেশ করলাম। তিনি আমাকে বললেন, গভর্নর জেনারেল রাজনীতিবিদ নন, তিনি রাষ্ট্রপ্রধান। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত নন। তিনি তো অতিথি, তাকে অসম্মান করা কি উচিত হবে? আজ এ পর্যন্ত।